This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরায় একই বাড়িতে দুই গৃহবধূ ও এক কিশোরীর মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য। বাড়ি থেকে বেরিয়ে দুর্ঘটনার কবলে ব্যবসায়ী পরিবারের দুই ভাই ও নাবালক সন্তান। রাত 12:55 গাড়িতে কিশোরকে নিয়ে বেরিয়ে যান প্রসূন প্রণয়। তীব্র গতিতে ছোটে গাড়ি। 3:15 নাগাদ অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনা। ট্যাংরা থেকে অভিষিক্তা মোড়ের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, কিন্তু তারপরেও কেন এত সময় লাগলো? মাঝের 2.25 ঘন্টা তারা কোথায় ছিল? এরকম নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তো এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। একজন যে বাচ্চা আছে, বাচ্চার একটা রেস্টে ইঞ্জুরি আছে, অ্যান্ড আর একজন যিনি আছেন অ্যাডাল্ট, ওর একটা ইঞ্জুরি আছে। থার্ড পারসন যে আছে ওর সেরকম কোনো ইঞ্জুরি অ্যাপারেন্টলি নেই। টু ফিমেল অফ 39 years and 43 years and একজনের 15 years. So there are injuries on throat and wrist of two persons, and একজনের ইঞ্জুরি আছে, bruises on lips and nasal region. সুসাইডের জন্য বেরিয়েছিল না মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে? বিকজ there are certain other things which we know, so আরও আমরা কিছু জানি যেটা এখানে বলা মুশকিল হবে, বাট বিকজ we know some other facts, so that's why মানে ওটা মানে আমাদেরকে দেখতে হবে দ্যাট যে ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ওদের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে, কোরোবরেট করছে কিনা, এইগুলো পুরো সমস্ত। তিনটে মৃত্যুর ঘটনা, তিনজনের দুর্ঘটনা ঘটলো, কিন্তু অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়ে গেল এই গোটা বিষয়টা। আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই 12:55 থেকে 3:15 এই সময় গাড়ি কোথায় ছিল, দুই ভাই কোথায় ছিল। তার জন্য আমরা একটু সুজয়ের কাছে যাব। সুজয়, এই যে মধ্যিখানের সময়, এই মধ্যিখানের সময় তারা কোথায় ছিল? মানে প্রাথমিক ইনভেস্টিগেশনে পুলিশের কাছে কি তথ্য উঠে আসছে? দেখো চয়নিকা, অন্য একটা প্রসঙ্গে আসি যে আমরা কিছু সময় আগে পুলিশ কমিশনের যে বক্তব্যটা শোনালাম, সেখানে একটা বিষয় স্পষ্ট যে পুলিশও এখনও ধোঁয়াশায় রয়েছে যে কিভাবে ঘটনা ঘটেছে। অর্থাৎ দুই ভাই তাদের স্ত্রীকে হত্যা করে পালানোর চেষ্টা করছিল, নাকি তারা আত্মহত্যার চেষ্টা করছিল, নাকি অন্য কিছু হয়েছে, সেই বিষয়টা আজকে এই সন্ধে পর্যন্ত পরিষ্কার নয়। তার কারণ আজকে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করা যায়নি বা ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আগামীকাল এনআরএস হাসপাতালের মর্গে সেখানে ময়নাতদন্ত হবে তেমনটাই জানা যাচ্ছে। ফলে ময়নাতদন্তের পরেই এই তিনজনের মৃত্যুর কারণটি স্পষ্ট হবে যে ঠিক কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, নাকি তারা আত্মঘাতী হয়েছে, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে, সেই বিষয়টি স্পষ্ট হবে। এবং একই সঙ্গে বয়ান অনুযায়ী তাদেরকে খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ বা বিষাক্ত কিছু তাদের খাওয়ানো হয়েছিল, সেই বিষয়টাও ময়নাতদন্ত বা তার সঙ্গে যে ভিসেরা রিপোর্ট তার সঙ্গে সঙ্গে সেটা স্পষ্ট হবে, তেমনটাই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। যেটা তুমি জিজ্ঞাসা করলে যে এই রাত 12:50 থেকে দুর্ঘটনার আগ পর্যন্ত এই সময়টা কোথায় ছিল, দেখো এই জায়গাতেও তারা যে বয়ান দিয়েছে তার সঙ্গে পুলিশের এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তার মিল নেই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময়ের কোনো মিল পাচ্ছে না। যদি তারা আত্মহত্যার উদ্দেশ্য নিয়েই বাড়ি থেকে বেরিয়ে থাকে, তাহলে তারা যে সময় বাড়ি থেকে বেরিয়েছে 12:50 বা 52, সেখান থেকে বাইপাসের অভিষিক্তা এই সময়টুক যেতে খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগার কথা। তারা যদি আত্মহত্যার উদ্দেশ্যে যায় তাহলে দুর্ঘটনাটি 12:50 বা 1:30 নাগাদ বা 1:40-45 মিনিটের মধ্যে এই দুর্ঘটনা বা গাড়ি নিয়ে যে মেট্রোর পিলারে ধাক্কা লাগার ঘটনাটা ঘটার কথা, কিন্তু সেখানে ঘটলো কটায়? রাত 3টের পরে। তাহলে এই সময়টা তারা কোথায় ছিল, কলকাতার কোথায় ছিল? তারা কি কারোর সঙ্গে দেখা করলো, নাকি তারা কারোর সঙ্গে কথা বলতে গিয়েছিল, তাদের গাড়িতে কি অন্য কেউ ছিল? এই বিষয়টা এখনও স্পষ্ট নয়। পুলিশ কি করছে? তাদের গতিপথ অ্যানালিসিস করছে, তাদের যাতায়াতের যে পথ সেটা অ্যানালিসিস করছে। তারা বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় গেল এবং সেটা কিসের মাধ্যমে সম্ভব, সেটা সিসিটিভির মাধ্যমে সম্ভব, এবং তাদের মোবাইলের যে লোকেশান, তাদের মোবাইল লোকেশান কোথায় কোথায় গিয়েছে সেটার মাধ্যমে সম্ভব। এবং এই সময়কালটুকুতে অর্থাৎ তারা যদি হত্যা করে পালিয়ে থাকে কিংবা তারা আত্মহত্যা করার চেষ্টা করে থাকে, এই সময়টার মধ্যে তাদের কারোর সঙ্গে কথোপকথন হয়েছে কিনা, তাদের সেই কল রেকর্ডটা জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ফলে এই সময়টাই একটা ক্রুশিয়াল টাইম। তদন্তকারীরা রাত 8টা থেকে ভোর 3টে পর্যন্ত এই সময়টা একেবারে নিখুঁতভাবে অ্যানালিসিস করছে। এদের বাড়ির প্রত্যেকের গতিবিধি
এবং একই সঙ্গে যে 3 জন দুর্ঘটনা ঘটিয়েছে বা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে যারা যারা ছিল তাদের গতিবিধিটা এক্স্যাক্টলি আসলে অনেক কিছুই এখন স্ক্যানারের তলায়। এবং ট্যাংরায় একই পরিবারের 3 জনের যে মৃত্যু, সেই মৃত্যু ঘিরে যে কথা আপনাদের বলছিলাম যে পরতে পরতে রহস্য। কারণ পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে অনেক আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল এই গোটা বিষয়টি। প্রতিবেশীরা জানাচ্ছেন প্রতিদিন নাকি বাড়িতে আলো জ্বলতো, মঙ্গলবার রাতে খুব বেশি আলো জ্বলেনি। সব চেকগুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তাই তারপরে দেখলাম এখানে 2টো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপরে আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়েছিল যে কালকে ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। তো বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি লাখ। 30 লাখ। জেনারেলি কোনো ঘটনায় সময় যত এগোয় ততই কিন্তু রহস্যের জট কাটে, কিন্তু দেখুন ট্যাংরায় এই ঘটনায় সময় যত এগোচ্ছে তত প্রশ্ন সামনে আসছে। একদিকে তো যে 3 জনের দেহ পাওয়া গেল, তারা কিভাবে, তাদের মৃত্যু হলো কিভাবে, সেই প্রশ্ন উঠল। এদিকে কালকে রাত্রিবেলা কেন বাড়িতে লাইট জ্বললো না, সেই প্রশ্ন উঠছে। আমি একটু জানার চেষ্টা করব আমার প্রতিনিধি সুশোভনের কাছ থেকে, যে সুশোভন, এই যে একটা বিষয় উঠে আসছে যে সমস্ত প্রতিটা দিন বাড়িতে লাইট জ্বলতো, কিন্তু প্রতিবেশীরা বলছেন মঙ্গলবার দিন অর্থাৎ যেদিনকে ঘটনা ঘটলো সেদিন খুব বেশি আলো দেখা যায়নি। তো এটার কারণ হিসেবে এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে আসছে কি? একেবারে দেখো, পুলিশ কিন্তু এই বিষয়গুলোই কিন্তু এখন আলোকপাত করছে। তোমাকে আমি বাড়িটা একবার দেখানোর চেষ্টা করব যে এই হলো বাড়ি, অর্থাৎ এই বাড়িতে অন্য দিন, অর্থাৎ যদি তুমি ভাবো অন্য যে দিনগুলো, সেগুলো দিনগুলো কিন্তু যে পরিমাণ লাইট জ্বলতো, গতকাল কিন্তু এখানে আলোর সংখ্যা অনেকটা কম ছিল। তদন্তকারীদের কিন্তু এটাও পরিকল্পনা যে তাহলে হঠাৎ করে একটি বাড়িতে প্রায় কার্যত অনেকটা অন্ধকার কেন হবে। 2 নম্বর তারা মনে করছে যে একজন ব্যক্তি এসছে, বেল বাজাচ্ছে, যে স্থানীয় যিনি এখানে ব্যবসায়ী, তার বিজনেস পার্টনার, তিনি দাবি করছেন, তারপরেও কেউ কেন দরজা খুলছে না। তৃতীয় যেটা, যে এই জায়গায় একজন নিরাপত্তারক্ষী থাকতো, কিন্তু সেই নিরাপত্তারক্ষী যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে বেশ কিছুদিন ধরে নেই। হতেই পারে নিরাপত্তারক্ষী তিনি হয়তো ছুটি নিয়েছেন, কিন্তু কোনো বাড়িতে নিরাপত্তারক্ষী যদি প্রয়োজনীয়তা বোধ থাকে, কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো যেখানে নিরাপত্তারক্ষীর প্রয়োজনীয়তা বর্তমানে নেই বলেই তিনি মনে করা হলো, এই বাড়ির সদস্যরা মনে করলেন। এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তুমি দেখো বারবার কিন্তু এই রকম বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র দিয়ে পুরো বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছে যে একেবারে যে প্রশ্নগুলো তদন্তের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে এই বাড়ির মধ্যে যারা সদস্যরা ছিল তাদের পরিকল্পনা কি ছিল, কেন এই ঘটনা ঘটলো। তার কারণ তুমি যে কথা দিয়ে শুরু করলে যে বাড়িতে লাইট তুলনামূলকভাবে গতকাল রাত্রে কম জ্বললো, বাড়িতে একজন এসে বেল বাজালো, কেউ কোনো রকম রেসপন্স বা কেউ সাড়া দিল না, এবং তার পাশাপাশি নিরাপত্তারক্ষী ছিল আগে কিন্তু বর্তমানে নেই, কেন হঠাৎ করে নিরাপত্তারক্ষীর প্রয়োজনীয়তা এই বাড়িতে মনে হলো না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু বর্তমানে তদন্তকারীদের যথেষ্ট ভাবাচ্ছে। যেই জায়গা থেকে কিন্তু তার আত্মীয় পরিজন যারা, তাদের কিন্তু বয়ান নেওয়া শুরু করেছে, অন্যদিকে যারা চিকিৎসাধীন বর্তমানে তাদেরও বয়ান নেওয়া শুরু করেছে। অর্থাৎ দুজনের বয়ান বা দু তরফের বয়ান পাশাপাশি রেখে অনেকটা পরিষ্কার হবে। আর তোমাকে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে 3 তলা যে দেখছো, নিচের তলায় গাড়ি থাকে, এই যে মাঝখানে যে 2 তলা, এইখানেই 3টে ঘর, এই 3টে ঘরে 3 জনের দেহ পাওয়া গেছে। আর নিচের যে দরজা সেটা কিন্তু বন্ধ ছিল। পুলিশ যখন সেখানে অ্যাক্সিডেন্টের খবর পায় এবং সেখান থেকে সেই বয়ান পায়, তারপর ট্যাংরা থানার পুলিশ এসে সেই দরজা খোলে। স্বাভাবিকভাবেই যে কোথাও যে একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া, এটাও কিন্তু তদন্তকারীদের যথেষ্ট ভাবাচ্ছে। চয়নিকা। সুশোভন, একদমই তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অর্থাৎ যে কথা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন সামনে আসতে শুরু করেছে, সময় যত যাবে হয়তোবা সেই প্রশ্নের উত্তর আমরা পাবো। হুগলির চাপাদানির দিকে নজর রাখা যাক, সেখানে কি হলো। স্কুলেই সহপাঠীর মারে মৃত্যু হলো ছাত্রের। স্কুলের মধ্যেই 10ম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মারামারি, সহপাঠীর ঘুষিতে মৃত্যু 10ম শ্রেণীর ছাত্র অভিনব জলানের। ছেলের সময় ওই ঝগড়া করেছে,
ছেলে বুকে খুব মেরেছে, ওকে মেরেছে, ও পড়ে গেছে অজ্ঞান হয়ে, নিয়ে এসে এখানে মারা গেছে। স্কুল যখন চলছিল সেই সময় এই ঝামেলা হয়েছে। টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ, টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা। ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো, ওরা জিম্মেবার ওদের এই ঘটনার। ওই 10 স্কুলের ছেলে একটা। আচ্ছা, এত কিছু স্কুলের মধ্যে ঘটে গেল, কিন্তু স্কুলের ভূমিকা কি ছিল সেটাই একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আসিক। স্কুলের ভূমিকা কি এক্ষেত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো চয়নিকা যে স্কুলের ভূমিকা বলতে আমরা কথা বলেছিলাম, স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছিলেন যে এই যে যখন এই ঘটনা ঘটে সেই সময় দুটো পিরিয়ডের যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে এই ঘটনা ঘটে এবং যখন শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে যায় এবং তারপরেই ওই দুই ছাত্র নিজেদের মধ্যে মারপিট শুরু করে, ক্লাসের বেঞ্চের ওপরেই মারপিট শুরু করে, যেমনটা আমরা জানতে পারছি। এবং ক্লাসের বেঞ্চের ওপরে যখন তারা মারপিট করছিল সেই সময় কিন্তু এই যে অভিনব জালান সে কিন্তু পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরেও কিন্তু আমরা জানতে পারছি যে তাকে পরপর বুকে ঘুষি মারা হয়, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যে তবে স্কুল কর্তৃপক্ষ কিন্তু যখন এই ঘটনা ঘটে সেই সময় কোনো শিক্ষক ছিল না এবং অন্যান্য যারা সহপাঠী ছিল তারা সঙ্গে সঙ্গে বাকি টিচার যারা ছিলেন তাদেরকে ডাকেন এবং তাদেরকে নিয়েই পাশে যে ইএসআই গৌরহাটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যখন তারা নিয়ে যায় সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং স্কুলের কি ভূমিকা ছিল সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসিক, তোমাকে আপাতত ধন্যবাদ জানাই।